ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ক্ষেত্রে প্রযোজ্য না, 5 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ক্ষেত্রে প্রযোজ্য না, এই সমাধান করতে যদি হয় সেক্ষেত্রে তামাদি আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য এবং কোন ক্ষেত্রে প্রযোজ্য না এটা জানতে হবে। তামাদি আইন মূল মামলা বা সুট বা দেওয়ানি প্রকৃতির মামলার ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে এই প্রশ্নের সমাধান যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটা সূত্র মাথায় রাখতে হবে যে তামাদি আইনের 5 ধারাটি কোনো প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তামাদি আইনের 5 ধারাটি শুধুমাত্র 5 প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইনের 6 ধারাটি কোনো প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তামাদি আইনের 6 ধারাটি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ 6 ধারাটি শুধুমাত্র মামলার ক্ষেত্রে প্রযোজ্য আর 5 ধারাটি শুধুমাত্র দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। ইহা ব্যতীত তামাদি আইনের যতগুলো দরখাস্ত বা ধারা আছে, সবগুলো 3টি ক্ষেত্রে প্রযোজ্য: মূল মামলা বা সুট, আপিল, অ্যাপ্লিকেশন বা দরখাস্ত, তাই না? তাহলে এই সূত্রের উপর নির্ভর করে দেখেন অনেক দূর চলে যাওয়া যায়। আবার রেফারেন্স বা নজির বা বরাতের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। এইটাকে আমি আরও দূরে ঠেলে দিই, দেখেন কয়েক ধরনের প্রশ্ন করে। তামাদি আইনের 3 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইনের 3 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তামাদি আইনের 3 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? 3টা ক্ষেত্রে প্রযোজ্য: মূল মামলা, আপিল, অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তাহলে তামাদি আইনের 3 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? রেফারেন্স, বরাত, নজির। ক্ষেত্র আর মামলা দুইটার মধ্যে পার্থক্য আছে। প্রশ্নে যদি সরাসরি মামলা চায় সেক্ষেত্রে আমাকে মামলা দিয়ে উত্তর করতে হবে, আর প্রশ্ন যদি আমাকে ক্ষেত্র চায় সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে অপশন কি বলে, তাই না? অপশনে দেখা গেল যে মূল মামলা নাই, তাহলে ক্ষেত্র ভালো না। বুঝাইতে পারছি বিষয়টা? দেখেন, তাহলে তামাদি আইনের 4 ধারাটি কয়টি ক্ষেত্রে প্রযোজ্য? 3টি ক্ষেত্রে প্রযোজ্য। কি কি? এই প্রশ্নটা সরকারি প্রশ্ন, মেবি কোনো এক সালে আইসা গেছে জুডিশিয়ারি বা বার কাউন্সিলে, যে তামাদি আইনের 4 বার কাউন্সিলে আসছে তামাদি আইনের 4 ধারাটি কয়টি ক্ষেত্রে প্রযোজ্য? কি কি? 3টি ক্ষেত্রে: মূল মামলা, আপিল, অ্যাপ্লিকেশন। লেখেন না, এগুলা একটা টেকনিকের মধ্যেই যাচ্ছি আমরা। যেহেতু তামাদি আইনের ক্ষেত্রেই এগুলো প্রযোজ্য নয়, কোনো ধারার ক্ষেত্রেই প্রযোজ্য নয়। এখন আপনি ঢালাওভাবে পড়ে গেছেন যে ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। স্যারে প্রশ্ন করছে আরাকাটি সরেশ প্রশ্ন, মানে খুব মিষ্টি প্রশ্ন, তামাদি আইনের 8 ধারাটি কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? অগ্রকরায় অপশনে নাই, মনে করেন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। একাটি সরেশ প্রশ্ন হয়েছে, অগ্রকরায় অপশনেই নাই। অগ্রকরায় কি অপশনেই নাই। এখন ফৌজদারি মূল মামলা আছে, দাগাবেন কোনটা? কিন্তু আপনি পড়ে গেছেন তামাদি আইনের কোনো ধারাই ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই না? এখন প্রশ্ন আসছে তামাদি আইনের 12 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? বলেন। মূল মামলা, এটাই রাইট। ওগুলো পরে ব্যতিক্রম পরে বলতে হয়। আপনার নাম যদি বাসায় কেউ আলাদাভাবে ডাকে সমস্যা নাই, সার্টিফিকেট নাই আগে, ওকে, ওগুলো আমাদের দরকারই নেই। তাহলে আমরা এখন আবার সামনে আগাই। দেখেন তামাদি আইনের 12 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? 4টি ক্ষেত্রে প্রযোজ্য। 4টি ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? আর এটি এই 4টি ক্ষেত্রে যেমনিভাবে মূল মামলায় প্রযোজ্য, তেমনিভাবে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনিভাবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? এইগুলা কোন ক্ষেত্রে প্রযোজ্য এবং কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় যদি বুঝতে হয়, ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে অপযোজ্য আর মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। মূল মামলা বলতে দেওয়ানি প্রকৃতির মামলাকে বুঝবো। তামাদি আইন শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই একটা টেকনিক দেখেন কোথায় নিয়ে যায়। তামাদি আইনের 18 ধারাটি কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইনের 18 ধারাটি, এখনো কিন্তু ধাক্কা লাগতেছে প্রশ্ন শুনে,
তামাদি আইনের 18 ধারাটি কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তামাদি আইনের 18 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? 3টি ক্ষেত্রে, আপিল, মূল মামলা, আপিল, দরখাস্ত। তাহলে তামাদি আইনের 18 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? রেফারেন্স, নজির, বরাত। এখন এখানে একটা বিশেষ ব্যতিক্রম আপনাদেরকে শিখতে বলছিলাম যে তামাদি আইনের 3, 5, 6, 12 ধারাটি বিশেষ আইনের বিশেষ মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এইখানে খেয়াল করেন, লেখেন না, এগুলো লেখানো না, লিখতেছেন কেন? তাহলে তামাদি আইনের 3, 5, 6, 12 ধারাটি বিশেষ আইনের বিশেষ মামলার ক্ষেত্রে প্রযোজ্য। রিল্যাক্স। তাহলে বিশেষ আইনের বিশেষ মামলা এইটা কিভাবে বুঝলাম দেখেন। ফৌজদারি মূল মামলা দণ্ডবিধি দ্বারা পরিচালিত হয়। ফৌজদারি মূল মামলা দণ্ডবিধি দ্বারা পরিচালিত হয়। আর বিশেষ আইনের বিশেষ মামলা আপনার হচ্ছে বিশেষ আইন দ্বারা পরিচালিত হয়। যেমন নারী শিশু, যৌতুক, তাই না? এখন অস্ত্র আইন। তাহলে বিশেষ ফৌজদারি মামলা আর ফৌজদারি মূল মামলার মধ্যে পার্থক্য আছে। আমি কি বুঝাইতে পারতেছি? বিশেষ ফৌজদারি মামলা আর ফৌজদারি মূল মামলার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তাহলে তামাদি আইনের 3, 5, 6, 12 ধারাটি বিশেষ ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বলা যায় না? লেখেন, তামাদি আইনের 3, 5, 6, 12 ধারাটি বিশেষ ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশেষ ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বিশেষ ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এখন বিশেষ ফৌজদারি মামলাকে আন্ডারলাইন করেন, ওইখানে লেখেন বিশেষ মামলা। বিশেষ মামলা লেখেন, লিখছেন? দরকারই নাই, সেন্টেন্সটা কি লেখছেন বলেন? ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ডেঞ্জারাস কথা। কে কোথা থেকে দেখছেন জানাবেন। পিপলাইজ হোসেন ভাই, অনেক ধন্যবাদ, মাগুরা থেকে দেখছেন। লাইভটি শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। এবং যারা প্রস্তুতি নিতে চান, পরীক্ষা খুব কাছে, পাশ করার জন্য যারা পড়তে চাচ্ছেন এবং পাশ করার পড়া কিন্তু এখন থেকেই শুরু করতে হবে। সময়টাকে যারা এদিকে সেদিকে ঘোরাঘুরি করে নষ্ট করছেন তাদেরকে বলছি, বার কাউন্সিলের আমরা নতুন একটি ব্যাচ শুরু করেছি। সেই ব্যাচে যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে ফোন দিবেন 01817451565 নাম্বারে, অথবা 01713847150 নাম্বারে। এটি ভালো প্রস্তুতি বদলে দিতে পারে আপনার জীবন ও পরিবারের ভবিষ্যৎ। আমরা প্রস্তুতির সহায়ক মাত্র। সময় থাকতে কাজে লাগান, সময় গেলে সাধন হবে না। বাস্তবতা এটা, সময় নষ্ট করে না। যেটা বুঝাইতে চাইতেছি, তামাদি আইনের 3 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? যদি সুট বা মূল মামলা না থাকে সেক্ষেত্রে খুঁজতে হবে বিশেষ মামলা আছে কিনা, বিশেষ ফৌজদারি মামলা আছে কিনা, এটা বুঝাইতে চাইছি। রিল্যাক্স। তাহলে তামাদি আইনের 5 ধারাটি তো কোনো প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু বিশেষ আইনে বিশেষ মামলায় যদি কোনো রকম দরখাস্ত থাকে, কোনো আপিল থাকে, সেইখানে যে সময়সীমা আছে সেই সময়সীমার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ বিশেষ আইনের বিশেষ মামলার ক্ষেত্রেও ফৌজদারি মামলার ক্ষেত্রেও বিলম্ব মার্জনের সুবিধা পাওয়া যাইতে পারে। অর্থাৎ বিশেষ আইনে আছে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কতদিন? 30 দিন। বিশেষ আইনে বা 60 দিন।
ধরেন বিশেষ আইনে আছে, সেক্ষেত্রে ওই 60 দিন অতিবাহিত হওয়ার পর দরখাস্তটি দায়ের করলে কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, 3 ধারা মধ্যে খারিজ হয়ে যাবে। আবার যদি দরখাস্তকারী দেখাইতে পারে ওই দিন তার পেট ব্যথা ছিল, ওই দিন তার না আসার জন্য যথেষ্ট কারণ ছিল, সাপোজিয়েন্ট কজ ছিল, সেক্ষেত্রে সে 5 ধারায় বিলম্ব মার্জনার সুবিধা পাইতে পারে। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে বিশেষ আইনের বিশেষ দরখাস্তের ক্ষেত্রেও তামাদি আইনের 5 ধারাটি প্রযোজ্য। বলেন। এইখানে বিশেষ দরখাস্ত বুঝবেন 5 ধারায় আসলে, ওইটাই তো ভাঙতে যাচ্ছি। 5 ধারা আসলেই ভাবতে হবে কি, তাহলে বিশেষ আইনে দরখাস্ত আছে না, আপিল আছে না, সেক্ষেত্রে তার ক্ষেত্রে আপনি বিলম্ব মার্জনা পাইতে পারেন 5 ধারার সুবিধা দেখাইলে। আবার যদি আইনগতভাবে অক্ষম কোনো ব্যক্তি থাকে, সেক্ষেত্রেও সে 6 ধারার সুবিধা পাইতে পারে। আর তামাদি গণনার নিয়মের ক্ষেত্রে সব মামলাই, বিশেষ মামলা হোক আর দেওয়ানি মামলা হোক, দেখা যায় যে 12 ধারা প্রযোজ্য হবে। তামাদি গণনার ক্ষেত্রে এই নিয়মগুলো কি করতে হবে, অনুসরণ করতে হবে। যাই হোক, এত দূর আমি বুঝাইতে চাচ্ছি না। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, তামাদি আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য, যদি এক কথায় বলি, মূল মামলা বা সুটের ক্ষেত্রে প্রযোজ্য, আপিলের ক্ষেত্রে প্রযোজ্য, আর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি জিজ্ঞেস করে তামাদি আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেক্ষেত্রে বলবো ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, রেফারেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন তামাদি আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই কথাটা তামাদি আইনের 29 ধারাতে বলা আছে। তামাদি আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা তামাদি আইনের কত ধারায় বলা আছে বলেন? 29 ধারায় বলা আছে। এই 29 ধারায় আছে সেভিংস বা সংরক্ষণ বা নজির। এই 29 ধারায় বলছে সেভিংস, সংরক্ষণ বা রক্ষা বা হেফাজতে আইন। এখন এইটা হেফাজতে আইন বলতে তো আমরা বুঝি যে তামাদি আইনের যেমন 29 ধারায় সেভিংস আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 4 ধারাতে সেভিংস আছে, আবার দেওয়ানি কার্যবিধিরও 4 ধারাতে সেভিংস আছে। তাহলে সেভিংসটা কি? সংরক্ষণ, রক্ষা, হেফাজত। আচ্ছা, সেভিংসটা হলো আপনার বিশেষ পার্থক্য, বিশেষ ব্যতিক্রম। আমরা পইরার 4 ধারাতে না, এই বিশেষটা কাইটা দিলে সেভিংস হয়, অর্থাৎ পার্থক্য বা ব্যতিক্রম হলো সেভিংস। পার্থক্য বা ব্যতিক্রম। এখন পার্থক্য বা ব্যতিক্রম কি হইতে পারে সেভিংসের মধ্যে? কাউরে কাউরে রাইখা দিছে যাদের ক্ষেত্রে তামাদি আইনের বিধান প্রযোজ্য হবে না। এই সেভিংসের 29 ধারায় কাউকে কাউকে রাইখা দিচ্ছে যে তামাদি আইনের সেভিংসের বিধান প্রযোজ্য হবে না। এখন খুবই দামি প্রশ্ন আসে যে সেভিংস কত ধারায় আছে? বিশেষ পার্থক্য 8 ধারাতে। যারা থ্যাংক ইউ, যারা এই ধাক্কাটা খাচ্ছেন তাদের জন্যই, ধাক্কা দেওয়ার জন্যই বলতেছি। তাহলে বিশেষ পার্থক্য 8 ধারায়, আর শুধু পার্থক্য 29 ধারাতে, বিশেষ ব্যতিক্রম 8 ধারায়, আর হচ্ছে, আর শুধু ব্যতিক্রম আছে কত ধারাতে? জেনারেল এক্সেপশনস, না না, স্পেশাল। ওইটা স্পেশাল মানে বিশেষ, স্পেশাল, জেনারেল মানে সাধারণ। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে তামাদি আইন কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই কথাটা সংরক্ষণ বা ব্যতিক্রম বা হেফাজতে বলা আছে 29 ধারাতে। তা 29 ধারায় আপনার 29(1)-এ বলা আছে যে 1872 সালের চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। একবার বলেন। 1872 সালের চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, অপ্রযোজ্য। লিখ 1871
এটা দুইবার আসছে পরীক্ষায়, যে কোন আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। তাহলে এই চুক্তি আইনের 25 ধারাটা অপশনে ছিল, চুক্তি আইনের 25 ধারা। পারবো না ইনশাল্লাহ? তাহলে এখানে 29(2) 29(2) 29(2) ক, বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। সৌদি আরব থেকে দেখছেন আইন আলী অন্তর, ওফ নামের আগে আইন আছে, অদ্ভুত। আইন আলী, অনেক ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু ব্র্যাকেটে লেখেন যে 3, 5, 6, 12 ব্যতীত। হ্যাঁ, 3, 5, 6, 12 ব্যতীত। রিল্যাক্স বাবা, 29(2) বলি না, এরকম না, 29(2) ক। হ্যাঁ, এইগুলা নিখুঁত হইতে হবে, কিন্তু এইগুলা নিখুঁত হইতে হবে। প্রথমটা কি বলছি বলেন না? 29(1) ক। আচ্ছা, 29 না, প্রথমটা বলছি 29(1) চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। এরপর বলছি 29(2) ক, বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। লিখেছি? দরকারই না, এটা বন্ধ করে দেন, অযথা। তাহলে 29(1) 25 ধারা। হ্যাঁ, 29(2) এর 3টা দফা আছে, ক, খ, গ, মাথায় রাখবেন। 29(2) এর কয়টা দফা? 3টা দফা আছে, ক, খ, গ। তাহলে 29(2) এর ক, বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। ওকে, খ, লিখেছেন? খ হচ্ছে অর্থঋণ আদালত আইন 2003 ক্ষেত্রে প্রযোজ্য নয়। মিলায়েন না, লেখেন। অন্যায় করতেছেন এইগুলা। আমি বাসায় বইয়া লিখে আসছি, আমি আর লিখবো না, অন্যায়। অর্থঋণ আদালত আইন 2003 এর ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। লিখেছি? এবার লেখেন 29(3) 29(3) করেন। লিখেছেন? 29(3) বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে। এই বিবাহ বিচ্ছেদের আরেক নাম তালাক। তালাকের আরেক নাম হচ্ছে ডিভোর্স। বিবাহ বিচ্ছেদ বা তালাক বা ডিভোর্সের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। কথাটা কি বুঝতে পারছেন? কি বুঝছেন? জি স্যার বইলা দিলেন। বিবাহ বিচ্ছেদ, তালাক, তামাদি আইন প্রযোজ্য নয়। অর্থাৎ কতদিন পর বউ ডিভোর্স দেওয়া যাবে বা হাজবেন্ড ডিভোর্স দেওয়া যাবে, এইটা যদি নির্ধারণ করা থাকতো, তাইলে কি মৌলিক চাহিদা বিঘ্ন করতো না? বলেন, যে 12 বছর পর আপনি ডিভোর্স দিতে পারবেন, এরকম যদি থাকতো, তাহলে 12 বছর জীবনটা কি হয়ে যাইতো? 100% তাই, 100% তাই। তার মানে বাধ্যবাধকতা চায় নাই কোনো স্বাধীন জায়গায়। অর্থাৎ আপনি, এটা আপনার সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার, বিবাহ বিচ্ছেদ। কিন্তু দেনমোহরের ক্ষেত্রে কিন্তু তামাদি আছে। দেনমোহরের ক্ষেত্রে কি আছে? তামাদি আছে। বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স বা তালাকের ক্ষেত্রে কিন্তু তামাদি নাই। তামাদি আইনই প্রযোজ্য না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর লেখেন 29(4) লিখেছেন? সুখাধিকার আইন 1882 ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। সুখাধিকার আইন 1882 ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। সুখাধিকার আইন
ওই বইটার উপরে কি লেখা অনেকটাই ওই যে আপনার হাতে যে বইটা, ওইটা কি কপি পেস্ট নয়, অনেকটাই মৌলিক লেখা লেখা না? ওইটাও আমার লেখা, আমার একটা বই আসছে, ওইটুকুও মাইটা দিছে ওই লেখক। কপি পেস্ট নয়, অনেকটাই মৌলিক। ও দেখলে দৌড়ায় আমাকে। এইটুক লেখাও মেরে দিছে যে কপি পেস্ট নয়, অনেকটাই মৌলিক। বুঝতে পারছেন? এরা এত শিক্ষিত। লেখকের মানে আমাকে দেখলে দৌড় দেয় রাস্তায়। কপি পেস্ট নয়, অনেকটাই, ওই লাইনটাও কপি পেস্ট মারছে। হ্যাঁ, কিছু না, ওগুলো 71 সালের গল্প। হ্যাঁ, ওগুলো 71 সালে, ওগুলো মানুষ লিখে আপনার খাতায় আপনি বিক্রি করে দেন, আমার আপত্তি নাই। যা লেখাচ্ছি এইটাই তো লেখক আপনি। আমি লিখছি কখন? স্যারে যখন ক্লাসে বসে লেখাইছে। লেখক আমি লজিক নাও লেখো বাবা। তাহলে সুখাধিকার আইনের ক্ষেত্রে, সুখাধিকার আইন 1882 ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য, ব্র্যাকেটে লেখেন 26-27 ধারা ব্যতীত। এইখান থেকেও এমসিকিউ হইতে পারে, তাই না? যে তামাদি আইনের সুখাধিকার আইনের ক্ষেত্রে কি প্রযোজ্য? হ্যাঁ প্রযোজ্য, তামাদি আইনের 26 ধারার, তাই না? তার মানে তামাদি আইনের 26 এবং 27-এর সুখাধিকারের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য, কিন্তু 1882 সালের সুখাধিকার আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। আমি কি ভাঙতে পারছি? শিওর? আচ্ছা, দেখেন আরও কিছু কিছু জায়গায় তামাদি আইন প্রযোজ্য নয়। এর মধ্যে আপনি পড়ে আসছেন যে রেফারেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাবা, তামাদি আইন প্রযোজ্য নয় প্রতারণার ক্ষেত্রে। কি বলেন? প্রতারণা ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়। অর্থাৎ প্রতারণা তামাদি গণনাকে স্থগিত রাখে, প্রতারণা তামাদি গণনাকে শুরুই হতে দেয় না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তেমনিভাবে আরেকটা জিনিস, লিগাল ডিসএবিলিটি, বৈধ অপারগতা বা বৈধ অক্ষমতা তামাদি গণনাকে কি রাখে? স্থগিত রাখে, শুরুই হতে দেয় না। প্রতারণাও তামাদি গণনাকে কি হতে দেয় না? শুরুই হতে দেয় না। লিগাল ডিসএবিলিটিও কি শুরু হতে দেয় না। যেদিন থেকে প্রতারণা ধরা পড়ে ওই দিন থেকে তামাদি গণনা শুরু হয়। ডেঞ্জারাস কথা না? অর্থাৎ যে তামাদি গণনাই শুরু হয় না, সেটা তো মৌকুফ টৌকুফের কোনো ব্যাপারই থাকে না। তাহলে প্রতারণা যেদিন ধরা পড়ে সেদিন তামাদি গণনা শুরু হয়, যেদিন অপারগতার অবসান হয় সেদিন থেকে তামাদি গণনা কি হয়? শুরু হয়। এর আগে কিন্তু শুরুই হয় নাই। তাহলে বলা যায় না যে প্রতারণা তামাদি গণনাকে স্থগিত রাখে? বলা যায় না? যায়। প্রবঞ্চনা বা তন্ত্রকতা তামাদি গণনাকে কি রাখে? বলা যায় না? বলা যায়। আইনগত অক্ষমতা তামাদি গণনাকে বলা যায়। দেখেন এরপরে যে বিষয়টা বলতে হয় যে তামাদি আইন আর কোথায় কোথায়, তামাদি আইন আপনার কোন কোন জায়গায় প্রযোজ্য নয়। তাহলে তামাদি আইনের 8 ধারা অগ্রক্রয় বা প্রিয়ামশনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা মাথায় রাখতে হবে। তামাদি আইনের 6 ধারা ডিক্রি কার্যকরকরণের দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য, 8 ধারা অগ্রক্রয় বা প্রিয়ামশনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিখে নিতে পারেন কথাটা, আসার মতো প্রশ্ন। যে তামাদি আইনের 6 ধারাটি ডিক্রি কার্যকরকরণ, এই ডিক্রি কার্যকরকরণ, এই কার্যকরকরণের আরেক নাম হলো জারি। হ্যাঁ, ডিক্রি জারি বা ডিক্রি কার্যকরকরণের আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য বা দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ডিক্রি কার্যকরকরণ, তাহলে ডিক্রি কার্যকরকরণের আরেক নাম ডিক্রি জারি। তাহলে ডিক্রি জারির দরখাস্তের ক্ষেত্রে 6 ধারাটি প্রযোজ্য।
আর আর ধারাটি প্রিএমশন বা অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর ধারাটি প্রিএমশন বা অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিখেছি বন্ধুগণ, লিখেছি। তাহলে আমি যদি প্রশ্ন করি, যারা লাইভটি দেখছেন তারা লাইভটি শেয়ার করে দেবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আমি যদি প্রশ্ন করি, খেয়াল করেন, কলম রাখেন, বন্ধ করেন। আজকে বন্ধের দিন না? তাই আমাদের কি পূর্ণিমা নাই? আপনারা আসছেন কেন? আমি জানতাম যে কালকে যদি কোনো কারণে বন্ধ দিয়ে দেই, ফোলা পাই না আগুন লাগার, কইবে এমনি যাই, তারপর আবার আমরা ছুটি একটু পাই, এর মধ্যে দিয়ে আবার বন্ধ দেয়। হ্যাঁ, সব জায়গায় ছুটি, আমাদের খালি বন্ধ নাই। জুয়েল এটা বলে যে জুয়েলের চাকরি আর আমার চাকরি সেম। কষ্ট। তাহলে এটা প্রায় শেষ। তামাদি আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ক্ষেত্রে, এখন সলিড হইতে হবে কথায়। যা প্রশ্ন করব প্রশ্নটা একটু দেখেন, কলম রাখেন। তামাদি আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা, আপিল, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে তামাদি আইন কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা বা সুট, মূল মামলা বা সুটের ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইন কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? তামাদি আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? রেফারেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রিল্যাক্স। তাহলে কোন প্রকার মামলা যখন কমু প্রযোজ্য নয়, কইবেন ফৌজদারি মূল মামলা। তাহলে এটা ফৌজদারি মামলা না ফৌজদারি মূল মামলা? মূল ফৌজদারি মামলা। ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে লাভ হয়েছে না আজকে? এই যে ফৌজদারি মূল মামলা শিখে গেলাম, এইখানে নিখুঁত না হইলে ঝামেলা আছে। পরীক্ষার হলে দেখবেন যে ঝামেলায় পড়ে গেছে। তাইলে এইগুলা থেকে ছোট ছোট প্রশ্ন এখন হয় যে তামাদি আইন মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাবা, তাহলে 5 ধারাটি কোন কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে একটা ঘটনা বলি আপনাদের। একটা মামলা দায়েরের শেষ দিন বাদী আদালতে যে অসুস্থ হয়ে পড়লেন, একটা মামলা দায়েরের শেষ দিন বাদী আদালতে যেয়ে অসুস্থ হয়ে পড়লেন, তার মুখে পানি, মুখে পানি, কোনোভাবে সে সুস্থ হয় না। পরে তাকে নিয়ে গেলাম আমরা ন্যাশনাল হসপিটাল। নেওয়ার পর তাকে ওইখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করলো। ঢাকা মেডিকেলে রেফার করার পর তার একটা এমসি পেলাম আমরা। এমসি পাওয়ার পর পরের দিন সে টুকটুক করে আবার আদালতে আইছে, যেহেতু মামলাটা তার করাই লাগবে। দেখা গেল ওই দিন বিচারক ছুটিতে ছিলেন, এবং পরের 2 দিন সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি বন্ধ। পরবর্তী কর্মদিবসে মামলাটি কি দায়ের করা যাবে? দায়ের করা যাবে না। কেন যাবে না? তামাদি শেষ হয়ে গেছে। যেদিন সে শেষ দিন গেছে সেই দিনই শেষ হয়ে গেছে, যেদিন অসুস্থ হয়ে গেছে। অসুস্থতা মামলার তামাদি মওকুফ করতে পারে না। দরখাস্তের ক্ষেত্রে পারে, আপিলের ক্ষেত্রে পারে, কিন্তু মামলার তামাদি অসুস্থতা মওকুফ করতে পারে না। বুঝাইতে পারতেছি না, তাই না? থ্যাংক ইউ, পাইছি। এমনিতেই ঝামেলায় আছি, বুঝছেন। দেখা গেছে যে এই যে সেলফি টেলফি তোলার পর পোস্ট করতে পারি না। এই ছবি তুলে তো লাভ নাই, খুব ঝামেলায় আছে। রেডি? তাহলে মামলার তামাদি শেষ হয়ে গেলে তা খারিজ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। বলেন, কি বলেছি? মামলার তামাদি শেষ হয়ে গেলে আর কখনো মওকুফ হয় না। বলেন, তাহলে মামলার তামাদি শেষ হয়ে গেলে মামলা দায়েরের ফলাফল মামলা খারিজ। তাহলে মামলার তামাদি মওকুফ হয় না, দরখাস্তের তামাদি মওকুফ হয়। বলেন,
মামলার তামাদি মওকুফ হয় না, দরখাস্তের তামাদি মওকুফ হয়। মামলার তামাদি শেষ হয়ে যাওয়ার পর যদি মামলা দায়ের করে, মামলা দায়েরের ফল কি? খারিজ, সবভাবেই খারিজ। স্বয়ং স্রষ্টা হয়তোবা পৃথিবী দুই একদিন ঘুরায় টুরায় পারে, তার পক্ষে অস্বাভাবিক কিছু করার নাই। কিন্তু আদালত কোনো ব্যক্তি বাদী বিবাদী ঐক্যমত হয়ে, বাদী বিবাদী একমত হয়ে তামাদির মওকুফ করতে পারে না, তামাদি বৃদ্ধি করতে পারে না। মামলার তামাদি কখনোই বৃদ্ধি করা যায় না, মাথায় থাকবে। তাহলে মামলার তামাদি কখনো বৃদ্ধি করা যায় না, এটা বলা আছে 3 ধারাতে। আর দরখাস্তের তামাদি বৃদ্ধি করা যায়, এইটা বলা আছে 5 ধারাতে। রিল্যাক্স। তাহলে একটা মামলা দায়েরের শেষ দিন, এগুলো তো ধরিয়া লাইবেন আপনারা, তাই না? মামলা দায়ের, তাহলে একটি দরখাস্ত দায়েরের শেষ দিন বিচারক ছুটিতে ছিলেন। বাদী বিবাদী দুজনেই অসুস্থ এবং পরবর্তী 2 দিন সাপ্তাহিক ছুটি ছিল। মামলাটি, দরখাস্তটি পরবর্তী কর্মদিবসে কি দায়ের করা যাবে? দায়ের করা যাবে, যাবে। বিচারক ছুটিতে ছিলেন, বিচারক ছুটিতে, আদালত বন্ধ, এটাই সহি। এরপর যদি বিচারক ছুটিতে থাকা অবস্থায় আদালতের অফিস কক্ষ খোলা থাকে, তাহলে আদালত খোলা, তাই তো? আর নাইলে বিচারক ছুটিতে, আদালত বন্ধ। তাহলে বিচারক ছুটিতে ছিলেন, পরবর্তীতে 2 দিন দরখাস্ত দায়েরের যে সময় ছিল, সেক্ষেত্রে দেখা গেল সাপ্তাহিক ছুটি ছিল। পরবর্তী কর্মদিবসে তিনি ওই দরখাস্তটি দায়ের করার সাথে 5 ধারায় বিলম্ব মার্জনার একটি দরখাস্ত দায়ের করবেন এবং যে কয়দিন তার বিলম্ব হয়েছে প্রতিটি দিনের বিলম্বের কারণ সম্বলিত একটি হলফনামা সংযুক্ত করে দিবেন। সেক্ষেত্রে আদালত তার ইচ্ছাধীন বা স্বেচ্ছাধীন ক্ষমতা বলে ওই দরখাস্তের বিলম্ব মার্জনা বা বিলম্ব মওকুফ করতে মামলার ক্ষেত্রে বুঝি নাই প্রশ্নটা। বাবা কয়দিন পড়াচ্ছেন ক্লাসে? ওই বইটা আগে সেরেন, ওই বইটা সেরেন। ওই বই সেরলে, লেখক আমার স্টুডেন্ট বলতেছি, আমার স্টুডেন্ট বলতেছি, সেরেন। এই জন্যই এই প্রশ্ন করতেছেন, সেরেন ওইটা, ছেড়েন ছেড়েন। দেখেন আমার নাম আছে কিনা প্রথম সংস্করণে আমাকে উৎসর্গ করা বইটা। এরপরে দেখা গেছে যে আমাকে উৎসর্গ করার পরে তার বাবা আমাকে উৎসর্গ করছে। উৎসর্গ মানে বোঝেন? এরপর তার বাবা আমাকে উৎসর্গ করার পর তার ভার্সিটিকে উৎসর্গ করছে বইটা। এইগুলো আরো 5 বছর আগের পড়া, ও মিলাইলে হবে, এটা আমার সাথে মিললে চিনতে হবে। আমি 5 বছর আগে স্লট দিয়ে পড়াই না, ও 5 বছর আগের লেখা নিয়ে আসছে আমার। বন্ধ করেন ওইটা। ও একটা ফালতু প্রশ্ন করছে যে দরখাস্তের তামাদি আছে কিনা, ও একটা বোকা না? সমাজে এই প্রশ্ন করার মতো? তাহলে বইটা শিখতে হবে, ওইটাই আপনাকে এত দূর নিয়ে আসছে। ওই যে ওনার আবার কথা বলেন, বলতেছে আমার স্টুডেন্ট, মিল থাকবে না কেন? এবং লাইভে বলতেছি সরাসরি, ওইটা আমার স্টুডেন্ট। উনি আপনার বাড়ি কক্সবাজার, এই লেখকের বাড়ি। প্রথম প্রশ্ন আমাকে উৎসর্গ করা, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এইটা আপনি পড়েন না, এটা আপনার জন্য দরকার নাই। তো আপনি যে প্রশ্ন করছেন এরপর আরও দরকার নাই, ঠিক আছে? 3টা ক্ষেত্রে তামাদি প্রযোজ্য বুঝাইতে চাইতেছি, এতক্ষণ ধরে ছেড়লাম এই লাইভেই, যে মূল মামলা, আপিল, দরখাস্তের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য। এরপরে যে প্রশ্নটা করছে আমার রাগা উচিত না? বুঝতে পারছেন আমার কথা? তাহলে 3টি ক্ষেত্রে প্রযোজ্য, এতক্ষণ ধরে বুঝাইতেছি, তারপরও আপনার কানে যাচ্ছে না, কারণ আপনি মিলাইতেছেন ওইটা। স্যারের সাথে মিল ভালো লাগছে। তো এখন প্রত্যেকের এরকম থাকতে পারে, ও আমার খাতাটাই বিক্রি করে দিছে। নিয়াজ পাবলিকেশন এই বইয়ের হচ্ছে মালিক, এবং লাইভে এসে যখন এরকম বড় বড় কথা বলতেছি, মনে হচ্ছে না যে এরা 5 বছর আগের লেখা নিয়ে আপনাকে শিখাবে কি? সৌন্দর্য নষ্ট করে দিলেন ক্লাসে। এটা ফালতু প্রশ্ন করছে যে দরখাস্তের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য কিনা। বলেন কি প্রযোজ্য?
তিনটা ক্ষেত্রে প্রযোজ্য। বলেন, মূল মামলা, আপিল, অ্যাপ্লিকেশন। ওই এক দরখাস্ত, একই কথা। তাহলে প্রযোজ্য নয়, তাহলে এইটা আমি যেটা বলতে চাইতেছি এই কথা তো ওই বোর মধ্যে খুঁজতেছে, পাইতেছে না, এই কারণে মিলাইতে পারতেছে না। আমি বুঝতে পারতেছেন এটা, যে যুগোপযোগী পড়া পড়েন, লাভ হবে। ওই ওই স্লট আপনি একটা বই লেখা যায়েন এখান থেকে, ও লিখছে না, ওর মতো ওরকম 30 জন লেখক আছে, আপনিও লেখা যান, কিন্তু ওইটা বাদ দিয়ে আসেন আমার কাছে, লাভ হবে। মিলায়েন না ইসা, লেখকের পায়া কেউ লেখকের বই তো পড়েই না, তার সাথে তার শিষ্যদেরও পড়তে হয় না, কারণ নিষেধ আইসা বই মিলাইলে চাপ লাগে। ঠিক আছে, কোথায় ছিলাম বলেন তো? যে লেখক কপি পেস্ট নয়, অনেকটাই মৌলিক, আমার একটা বইয়ের নাম, হ্যাঁ, সেই লেখাটুকু নকল করছে, সেই বই সেই লেখকের সামনে দেখলে অস্থির লাগে না বলেন? আপনার লাগতো না? এরপর আবার কয় স্যারের লগে লেখা মেলে। ভাগ্য ভালো যে আমার মানে ওর সে বয়স আমার বেশি দেখায়, নাইলে কইতেছে স্যারেরই পড়াই গেছে, ঝামেলা আছে। এখন তো অনেক স্টুডেন্ট তাই করে, আমার চেয়ে একটু বেশি বয়স আমার কাছে পড়ে গেছে, তোমার স্যারেরই পড়াই আইছে, এই কারণে মেলে। আমি যেটা এতক্ষণ ধরে বলতে যাচ্ছি, ফৌজদারি মূল মামলা এবং মূল ফৌজদারি মামলা, তাহলে 5 ধারায় এসে দেখে নেগেটিভ কোশ্চেন করতেছে। 5 ধারাটি কোন কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে 5 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? একটা দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। দরখাস্তের ক্ষেত্রে কয় প্রকার দরখাস্ত? রিল্যাক্স। এখন এখানে বলছে দেখেন, একটি দরখাস্ত দায়েরের শেষ দিন, একটি আপিল দায়েরের শেষ দিন, খেয়াল করেন, একটি দরখাস্ত দায়েরের শেষ দিন, একটি আপিল দায়েরের শেষ দিন, একটি রিভিউ দায়েরের শেষ দিন, একটি রিভিশন দায়েরের শেষ দিন। বাদী হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, দরখাস্তকারী হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, সে নির্দিষ্ট সময় মামলাটি দায়ের করতে পারে নাই। এর পরের দিন ছিল বিচারক ছুটিতে, এর পরের দিন সাপ্তাহিক ছুটি, তার পরবর্তী কার্যদিবসে মামলা দায়েরের ফল, দরখাস্ত দায়েরের ফল কি? দরখাস্ত দায়েরের ফল কি? করা যাবে। শর্ত কি? শর্ত বলেন বলেন বলেন, কাছে আসেন, সমস্যা নাই। একটা বিলম্ব মার্জনার দরখাস্ত হলফনামা প্রতিটি দিনের হলফ লেখা দিতে হবে, যেটা ওনার ওই বইয়ে নাই। ধরেন ওই সময় এগুলো লাগতো না, আপনার বইয়ে এগুলো নাই, ওই সময় এগুলো লাগতো না, 30-40 পৃষ্ঠা পড়াইলেই পাস হইতো 17 সালে। আমি আস্তে আস্তে ভাবতেছিলাম এটা আগে নাদিম 100% পাশের নিশ্চয়তা দিতে পারি একমাত্র আমরা, এইসব কথাবার্তা বলতাম, পোলাপাইন এগুলো শুনতেও চায়। এখন কেন আমি বলি না? এখন এই কারণে বলি না যে আত্মবিশ্বাস নিজের কাছে, এইটা যতক্ষণ উপলব্ধি করতে না পারবেন ততক্ষণে আমার পাস করানো সম্ভব না। ওই যে গর্ব করতেছি যে ওইটা আমার স্টুডেন্ট আমার বই লেখছে, ও যতক্ষণে বই লেখার আত্মবিশ্বাস না নিচ্ছে ততক্ষণ সম্ভব। কথা বললেন না? তাহলে 6 ধারাতে দেখেন, 6 ধারা এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, হ্যাঁ ওইসব না। 6 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? ধাক্কা খাওয়ার মতো প্রশ্ন কিন্তু। 6 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোন প্রকার? ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে। এবার দেখেন আবার পজিটিভ কোশ্চেনে চলে আসছে। 6 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 6 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 6 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দরখাস্তের ক্ষেত্রে 5 প্রকার দরখাস্তের ক্ষেত্রে 6 ধারাটি প্রযোজ্য নয়। এইসব জায়গা থেকে কিন্তু প্রশ্ন হবে। তা যেটা বলতে চাইছিলাম,
যে এরকম প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, আপনার কিছু কিছু জায়গায় খেয়াল রাখতে হবে যে 6 ধারাটি ডিক্রি কার্যকরকরণ বা ডিক্রি জারিকরণের দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 8 ধারাটি অগ্র করার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই কথাটা মাথায় রাখতে হবে। এরপরে দেখেন 18 ধারাটি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য যদি বলে, দেনমোহরের ক্ষেত্রে কি তামাদি প্রযোজ্য? দেনমোহরের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য। তাহলে এতক্ষণ ধরে পড়ায় গেলাম যে দেনমোহরের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য। ডিভোর্সের ক্ষেত্রে দেখেন দেনমোহর আর ডিভোর্স, তাহলে সমাজে একটা প্রচলিত ঘটনা আছে। সমাজের এই প্রচলিত ঘটনাটা, রাগটা কিন্তু আপনার উপরে দেখাই না, ওই স্টুডেন্টের উপরে দেখাইছি। ও আমার দেখে দৌড় দেয়, এই লেখক মানুষ, একটা আইনের লেখক, ও আমার দেখে দৌড় দিবে কেন? নিশ্চয়ই মনের দোষ আছে, বুঝতে পারছেন? তা আমিও দৌড় দিছিলাম ওর পিছনে। দৌড় সাংবাদিক আছে না একজন, ওরকম। ও ভাই দাঁড়ান দাঁড়ান, বিলটা দিয়ে যান, 4 বিলটা দিয়ে যান, দাঁড়ায় না। আর এমন কিছু করেন না যে আমার দৌড় দিতে হবে, কারণ জায়গাটা তো ছোট, দেখাতে হবেই, জায়গাটা ছোট না। আর ওখানে মিলবে, কোনগুলো মিলবে জানেন? যেটা আপনার ভালো লাগে। কিন্তু এখন পরীক্ষায় আসার মতো অনেক কিছু ওই বইয়ে নাই, তাহলে তো আমিই দিতাম। আমার কথা বুঝছেন? ওগুলো 17 সালে একটা ব্যাপার ছিল, সব আপনার 12 থেকে 17 অল্প কিছু পড়লে পরীক্ষায় পাশ করা যেত। আর এখন আর ওই অল্প পড়ার যুগ নাই। আপনার ভালো লাগলেও হবে না, এখানে ভালো লাগে পড়তে অনেকে আছেন, কিন্তু সবার ভালো লাগলেই পাশ করবেন এরকম না। বুঝাইতে পারছি কথাটা? এই ফিল আরও পরে বুঝবেন আমি কি বলতে চাই। যে ভালো লাগলেই হবে না, যে অমুক স্যার ভালো, নাদিম স্যারের কাছে ভর্তি হন, আছে না? এই যে লাফায় খালি ফেসবুকে যে আমি অমুক স্যারের কাছে করি, তুমি অমুক স্যারের কাছে আসো, লাফায়। দেখা যাবে এই লাফানিগুলো 3 দিন থাকে না, পরীক্ষার 3 দিন পর, এরপর আবার 2 মাস থাকে না পরীক্ষার পর। কারণ ওই লাফানিগুলো স্যারের মুরিদানা শেষ হয়ে গেছে, পাশ করে নাই। তাহলে ওই স্যারের কাছে তো আর জীবনে কথাও কয় না, যারা নিয়ে তো লাফাইছে, কয় আমি ভালো, তুমি বলো, সেও ভালো, আসো আসো। আত্মবিশ্বাস না জন্মাইলে এটা আমি দিতেই পারবো না। আমি আত্মবিশ্বাসের ব্যবসা করি না। এই বলতেছি যে আমার স্টুডেন্ট বই লিখে ফেলছে, আপনি লেখেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি দেখান এরকম একটা লোক যে আপনার স্টুডেন্ট বই লেখছে, আমার গর্ব না এটা? কথা বুঝতেছেন? কিন্তু খেপতেছি, কারণ ও 2টা লাইন নিজের লিখতে পারতো, কপি পেস্ট নয়, অনেকটাই মৌলিক। এইটাও নেওয়ার দরকার ছিল, এটা বাদ দিয়ে লাগতো। আরে ভাই, এগুলো তো আধ্যাত্মিক কথাবার্তা, এগুলো তো আমার নিজের কথা, কপি পেস্ট নয়, অনেকটাই মৌলিক। এইটাও মাইরা দিছে। ওইরকম তো ভাবিকে দিলেও হইতো বাবা। আপনি কিন্তু মাইন্ড করেন না, কিন্তু আক্ষেপ কিন্তু আপনার উপরে না। কার উপরে বলেন? লেখকের উপরে। আর আপডেট করে নাই বইটা, এই কারণে আরও বিচ্ছিরি হয়েছে বইটা মার্কেট পাইতে পারতো। এক সময় 5000 বই কপি বিক্রি হয়ে গেছে। নাদিম স্যার ওই সময় বই লেখে না, নাদিম স্যার ওই সময় বই পড়তে নিষেধ করে। তা নাদিম স্যার কেন বই পড়তে নিষেধ করেছেন সেটি জানার জন্য হলেও তার সিটটি পড়ুন। এই বইলে ওই বইটা বিক্রি হয়েছে, বুঝতে পারছেন? আমার লেখা নিয়ে অনেকটাই মৌলিক, ওর কথা ঠিক আছে। আমি সমাজের প্রচলিত যে সমস্যাটা নিয়ে কথা বলতেছিলাম, সেই প্রচলিত সমস্যাটা হচ্ছে ডিভোর্স এবং দেনমোহর। দেখেন, ডিভোর্স এবং দেনমোহরের সাথে অনেকে সম্পর্ক মিলানোর চেষ্টা করে। ডিভোর্সের সাথে অনেকে দেনমোহরের সম্পর্ক মিলানোর চেষ্টা করে। ডিভোর্সের সাথে দেনমোহরের কোনো সম্পর্ক নাই। মেয়েও যদি তালাক দেয় তাও দেনমোহর পাবে, ছেলেও যদি তালাক দেয় তাও দেনমোহর পাবে। অনেকের ধারণা আছে মেয়েরা তালাক দিলে কি দেনমোহর পায়, কিন্তু মেয়েরা তালাক দিলে অবশ্যই দেনমোহর পাবে, কারণ দেনমোহরের সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। বিয়ের একটি পবিত্রতা, বিয়ের একটি প্রধানতম শর্ত হচ্ছে দেনমোহর। অর্থাৎ দেনমোহর পরিশোধ না করে বিয়ের পরিপূর্ণতা হয় না। তাহলে বিয়ের সাথে দেনমোহরের কি আছে? সম্পর্ক আছে, কিন্তু ডিভোর্সের সাথে কিন্তু দেনমোহরের কোনো সম্পর্ক নাই। আজকে আপনি ডিভোর্স দিচ্ছেন, কালকে টাকা দিয়ে দিতে হবে এরকম না।
যেদিন বিয়ে করেছেন সেদিনই দেনমোহরের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক। শরিয়া যেদিন দিয়েছেন সেদিনই বাধ্যতামূলক। তাহলে আপনি যদি শরিয়া মানেন সেক্ষেত্রে ডিভোর্সের পরে টাকা দিবেন না বিয়ের পরে টাকা দিবেন? বিয়ের পরে। তাইলে ডিভোর্সের পরে অনেকে দেখা যায় মেয়েরা ডিভোর্স দিয়ে গেছে, অনেকে বলে যে অমুক মেয়ে তো ডিভোর্স দিয়ে গেছে, আমি কি টাকা দিতে বাধ্য? ইয়েস, আপনি টাকা দিতে বাধ্য, কারণ দেনমোহরের সাথে ডিভোর্সের কোনো ধরনের সম্পর্ক নাই, দেনমোহরের সাথে বিয়ের সম্পর্ক। ওকে, তার মানে টাকা দিতে বাধ্য। আপনি টাকা দিবেন, ডিভোর্স না দিলেও ওয়াইফকে টাকা দিবেন। ডিভোর্স না দিয়ে ওয়াইফকে টাকা দিবেন কীরকম? দেখা যায় ওই ব্যক্তির মৃত্যুর পর তার সন্তানেরা মায়ের হচ্ছে দেনমোহর পরিশোধ করে। শুনেছেন না এরকম? ওই ব্যক্তির সম্পত্তি থেকে হচ্ছে দেনমোহর পরিশোধ করে। দেনমোহর পরিশোধ না করলে কিন্তু বিয়ে বৈধ হয় না। হ্যাঁ, বাতিল বিয়ে হয়ে যায়। তার মানে আমরা তো করি মাপ টাপ চেয়ে নিয়ে, বর্তমান প্রচলিত সমাজে যা হয়, আমরা হইলাম হাত পা দইরা বলি যে আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, নদী নালা সাক্ষী, মাফ করে দাও। হ্যাঁ, সেও কয় দিলাম তোরে, মাফ করে দিলাম, কিন্তু এই মাপ আসলে বৈধ কিনা? এই মাপ কিন্তু বৈধ না। পরের দিন টাকাটাকি লাগুক, ঠিকই কিন্তু দৌড় দিবে, কবে আমার দেনমোহর দাও। আমি বুঝাইতে পারছি? তার মানে এই মাপটা বৈধ না। আপনি যদি দেনমোহর মাপ চান সেক্ষেত্রে সালিশ রাখবেন, দেনমোহরের এগেনস্টে আপনি কি সম্পত্তি দিয়েছেন সেইটার একটা দলিল রাখবেন। আপনি যদি ওয়াইফকে কোনো সম্পত্তি দেনমোহরের পরিবর্তে খাইতে দেন সেইটার দলিল রাখবেন। যদি স্বর্ণ দেন দেনমোহরের পরিবর্তে, যে আমি 2 লক্ষ টাকা দেনমোহর, 2 লক্ষ টাকা স্বর্ণ দিয়ে পরিশোধ করিলাম, সেটাও লেখা থাকবে। আমি উসুল করিলাম, আমি কি বুঝাইতে পারছি? এছাড়া কিন্তু দেনমোহর উসুল হয় না। যাই হোক, এত কিছু আমাদের দরকার নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাক।